আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাষ্ট্র সংস্কারে বিশেষ কমিশন, দেশে ৬ বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে অংশ নেওয়ার আহ্বান। স্বৈরাচারের প্রেতাত্মারা দেশে এখনো সক্রিয়, মানুষের জন্য কাজ করবে এমন সরকার দরকার, বললেন তারেক রহমান। অভিযোগের ভিত্তিতে ৮ জেলার নতুন ডিসি প্রত্যাহার, ৪ জন বদলি। সচিবালয়ে আন্দোলন হট্টগোলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশ সংস্কারের কাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, সরকারকে সংস্কারের দায়িত্ব দিয়ে জনগণকে দর্শক গ্যালারিতে থাকলে চলবে না। এ সময় সাংবিধানিক সংস্কারে ৬টি কমিশন গঠন করে ৬ বিশিষ্ট নাগরিককে তার দায়িত্ব দেওয়ার কথা জানান তিনি। একই সাথে নির্বাচনের নামে একক ব্যক্তি, পরিবার বা কোনো গোষ্ঠীর কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মনিউর রহমানের রিপোর্ট। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ১ মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতে জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। দেশ ও বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আহ্বান জানান জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে দান করতে। সাম্প্রতিক বন্যার কথা তুলে ধরে বলেন, বন্যা দেশের জনজীবনে আরেকটি দিক উন্মোচন করেছে। বন্যা এখন চলে গেছে, কিন্তু পুনর্বাসনের কঠিন কাজ আমাদের সামনে রয়ে গেছে। সকলের সহযোগিতায় আমরা পুনর্বাসনের কাজটি সফলভাবে সমাধান করতে চাই। জানান, অন্তর্বর্তী সরকার সকল অন্যায়ের প্রতিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাস দমন আইন ও ডিজিটাল সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে। সাইবার নিরাপত্তা আইন সহ বাংলাদেশে বিদ্যমান সকল কালো আইনের তালিকা করা হয়েছে। অতি সত্বর এই সকল কালো আইন বাতিল ও প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করা হবে। সাংবাদিক সাগর রনি হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত 5টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে। আমি কথা দিচ্ছি, আপনাদের ন্যায্য আবেদনের কথা আমরা ভুলে যাব না। আমরা আমাদের দায়িত্বকালে যথাসম্ভব সব সমস্যার সমাধানের চেষ্টা করব। আমি আবারও অনুরোধ করছি, আপনারা যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি থেকে বিরত থাকুন। শিল্প কলকারখানায় বিরাজমান অস্থিরতার কথা তুলে ধরে অর্থনীতির চাকা সচল রাখতে মালিক শ্রমিক উভয় পক্ষকে কারখানা খোলা রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। আমরা এই অর্থনীতিতে প্রাণ সঞ্চারের চেষ্টা করছি, আমাদের উদ্যোগে সাড়াও পাচ্ছি। ঠিক এই সময়ে আমাদের শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাক, অকার্যকর হয়ে যাক, এটা আমাদের অর্থনীতিতে বিরাট আঘাত পড়বে। দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন। আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব। প্রধান উপদেষ্টার বক্তব্যে ধারাবাহিকভাবে উঠে আসে সংস্কার, পুলিশ প্রশাসন, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল পর্যায়ে নিয়ে আসা। জানান, ছাত্র জনতার ক্ষোভকে স্থায়ীভাবে তুলে ধরতে গণভবনের আর কোনো সংস্কার করা হবে না। ছাত্র জনতার ক্ষোভের মুখে তা যে অবস্থায় দাঁড়িয়েছিল সেই অবস্থায় তাকে রাখা হবে। যেসব মূল্যবান সামগ্রী জনতা নিয়ে গিয়েছিল সেগুলো অনেক ফেরত দিয়ে গেছেন, আরো কিছু জিনিস পাওয়া যায়নি। যারা নিয়ে গেছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, তারা যেন এইসব সামগ্রী ফেরত দিয়ে যান। দেশের আইন শৃঙ্খলা রক্ষা প্রসঙ্গে কাউকে নিজের হাতে আইন তুলে না নেয়ার আহ্বান জানান তিনি। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। অন্তর্বর্তী সরকার জনগণের ভোটাধিকার ও মালিকানায় বিশ্বাসী, তাই নির্বাচন ব্যবস্থার উন্নয়ন সংস্কার ভাবনায় গুরুত্ব পেয়েছে বলে জানান ডক্টর ইউনূস। আমরা সংস্কার চাই, আমাদের একান্ত অনুরোধ। আমাদের উপর যে সংস্কারের গুরু দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব দিয়ে আপনারা দর্শকের গ্যালারিতে চলে যাবেন না। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা একসঙ্গে সংস্কার করব। এটা আমাদের সবার দায়িত্ব। আপনারা নিজ নিজ জগতে সংস্কার আনুন। সাংবিধানিক সংস্কারে ৬ জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে ৬টি কমিশন গঠনের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টা। এই কমিটি প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব তুলে ধরবে। আমরা প্রাথমিকভাবে ৬টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি।
এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে 6 জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে এই কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের কাজ আগামী 1 অক্টোবর থেকে শুরু করতে পারবে বলে আমি আশা করছি এবং এটি পরবর্তী 3 মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আমরা ধারণা করছি। আমরা মনে করি নির্বাচনের নামে সংখ্যাগরিষ্ঠতার একাধিপত্য ও দুঃশাসন মানুষের উপর চাপিয়ে দেওয়া বা এর মাধ্যমে এক ব্যক্তি বা এক পরিবার বা কোনো গোষ্ঠীর কাছে সকল ক্ষমতা কুক্ষিগত করে রাখার কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। সামনে অনেক কাজ উল্লেখ করে সবাই মিলে একই লক্ষ্যে অগ্রসর হওয়ার কথা জানান সরকার প্রধান। আশা করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা গেলে উন্নয়নের গতি অনেকাংশে বাড়বে। ধৈর্য ধরুন। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার বিদায় নিলেও তাদের দোসররা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লুকিয়ে থাকা স্বৈরাচারের প্রেতাত্মাদের প্রতিহত করার আহ্বান জানান তিনি। টাঙ্গাইলের গোপালপুরে জনসমাবেশে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপির নাম ব্যবহার করে অনেকে অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে, মানুষের জন্য কাজ করবে, ভবিষ্যতে এমন সরকার দরকার বলেও জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। টাঙ্গাইলের গোপালপুরে সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টুর কারামুক্তির দাবিতে এই সমাবেশ করে স্থানীয় বিএনপি। এতে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে সমাবেশে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারের বিদায়ে সাময়িক বিজয় এলেও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য বলে জানান তারেক রহমান। যে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য বিএনপি জনগণকে সাথে নিয়ে বছরের পর বছর আন্দোলন সংগ্রাম করেছে, আমাদের সেই লক্ষ্য অর্জন করতে হবে। শুধু রাজনৈতিক লক্ষ্য অর্জন করলেই আমরা বাংলাদেশকে গড়ে তুলতে পারবো না। আমাদেরকে যেরকম রাজনৈতিক যে অধিকার, রাজনৈতিক যে লক্ষ্য, সেটি যেমন আমাদেরকে অর্জন করতে হবে, একইভাবে আমাদেরকে অর্জন করতে হবে জনগণের অর্থনৈতিক মুক্তি। তার দাবি, ফ্যাসিবাদের দোসররা নানা অপকর্মের মাধ্যমে বিজয়ের সুফল নষ্টের চেষ্টা চালাচ্ছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে। কাজেই তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারা আপনাদের এই প্রিয় দল, বাংলাদেশের মানুষের প্রিয় দল, এই দলের নাম ব্যবহার করে অনেকে বিভিন্ন রকম অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। তারেক রহমান বলেন, জনসমর্থনের কারণেই বিএনপি শত অত্যাচার নির্যাতনের মধ্যেও টিকে আছে। তাই জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে চায় বিএনপি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে আগামী শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে শোক সভা ও রোববার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার শেষে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন নতুন কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, দেশের বিরুদ্ধে পরাজিত শক্তির ষড়যন্ত্র থেমে নেই। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতেই রাজপথে থাকবে বিএনপি। রোববার ঢাকা ছাড়াও সারা দেশের বিভাগীয় শহরে র্যালির আয়োজন করা হবে বলেও জানান বিএনপির এই নেতা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা থেকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। রাত 1:45টার দিকে তাকে বহন করা গাড়ি বহরের সাথে তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনও হাসপাতালে যান। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই মূলত হার্ট, কিডনি ও লিভার সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছেন।
নজিরবিহীন আন্দোলনের মুখে সদ্য নিয়োগ পাওয়া ৮ জেলার ডিসিকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের সচিবের দাবি, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তা প্রত্যাখ্যান করে সবার নিয়োগ বাতিলের দাবি জানান ডিসি পদপ্রত্যাশীরা। এই ঘটনায় সচিবালয়ে যারা হট্টগোল করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জেলা প্রশাসক হতে না পেরে সচিবালয়ে আন্দোলন করছেন। বাংলাদেশে এমন নজির নেই। মঙ্গলবার ব্যাপক হট্টগোলের পরদিনও কর্মসূচি চালিয়ে যান পদ প্রত্যাশীরা। তাদের অভিযোগ, সদ্য নিয়োগ পাওয়া ডিসিদের অনেকেই আওয়ামী লীগের দলবাজি ও দুর্নীতি করেছেন। তাদের নিয়োগ বাতিলে আলটিমেটাম দেন আন্দোলনরতরা। ভালো যোগ্য কর্মকর্তা যারা মেধাবী এবং সৎ, সেই সমস্ত বঞ্চিত কর্মকর্তারা এখানে কিন্তু জড়ো হয়েছে। পরে বাধ্য হয়ে ৫৯ জেলার মধ্যে ৮ জেলার ডিসির নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়। জেলাগুলো হচ্ছে রাজশাহী, সিরাজগঞ্জ, জয়পুরহাট, দিনাজপুর, লক্ষ্মীপুর, কুষ্টিয়া, শরীয়তপুর ও রাজবাড়ী। এছাড়াও রদবদল করা হয়েছে টাঙ্গাইল, পঞ্চগড়, নীলফামারী ও নাটোরের ডিসিকে। ৪৮০ জনের ভাইবা নিয়ে ৫৯ জনকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়ার পরও কেন এত অভিযোগ, এর জবাব দেন জনপ্রশাসন সচিব। ৮টা ইন্ডিপেন্ডেন্ট জেলা ডিসিকে উইথড্র করে নিয়েছে, সে যে পোস্টিং এ ছিল ওখানেই থাকবে। একজনের কথাই বলি, এক সময় উনি বাধ্য করেছিলেন এক শিক্ষককে একজন ইউনোর পা ধরে আপনার কি বলবো মাপ চাইতে হবে। এতদিন পরে এই তথ্য হয়েছে, তাকে কি ডিসি রাখা যাবে? আমি একটা ইনস্ট্যান্ট দিলাম, এইরকম ঢুকলো। আমরা তো বাংলাদেশি, আপনি জানেন, এর মধ্যে আপনি আমি এক। তবে সরকারের এই সিদ্ধান্ত মানছেন না পদ প্রত্যাশীরা। যত দ্রুত সম্ভব মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কথা বলে এই দুটি যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেই দুটি প্রজ্ঞাপন বাতিল করতে হবে। এদিকে উপসচিবদের আন্দোলনে ঊর্ধ্বতন কর্মকর্তাকে লাঞ্ছিত করবার ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা সফল হয় নাই। কারা করেছে? যারা অনেক সিনিয়র অফিসার, ডেপুটি সেক্রেটারি এবং ডিসি হতে ইচ্ছুক, যারা শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছে। আপনারা ভিডিওতে দেখেছেন, সেটা কি এনাফ না যে এরা ভালো কাজ করেনি? মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। তিতাসের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন শাহনেওয়াজ পারভেজ। বুধবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে তিনি অফিসে যান। দায়িত্ব গ্রহণের পর তিতাসের নতুন এমডি জানান, তিতাসের প্রতি জনগণের প্রত্যাশার চাপ অনেক। জনবল ও সক্ষমতা সর্বোচ্চ দিয়ে মানুষের চাহিদা পূরণ করার চেষ্টা করবেন তিনি। এছাড়াও তিতাসের সব কর্মীকে একটি টিম হয়ে কাজ করতে অনুরোধ জানান নতুন এমডি। এর আগে নতুন এমডি হিসেবে শাহনেওয়াজের যোগদানের বিরোধিতা করে আসছিলেন কর্মকর্তা কর্মচারীদের একটি পক্ষ। এ নিয়ে সেখানে হট্টগোল হয়। আমার প্রথম অবজেক্টিভসে থাকবে যে কিভাবে সিস্টেম লস কমিয়ে এখানে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা যায়। এবার হলো আমি যেটা আসে আমার কর্মকর্তা কর্মচারীদের যে আমার যে স্বার্থগুলো, আমার যদি ভালো টিম না থাকে আমি কখনো কোম্পানির ভালো কখনই করতে পারবো না। তাকে আমার কমফোর্ট জোনে আনতে হবে। আমার সাথে সবার যোগাযোগ থাকবে, এমন না যে আমি এমডি, এই অর্থ এই না যে আমি শুধু জিএমদের সাথে কথা হলো। আমার চেষ্টা থাকবে একদম রুট লেভেল পর্যন্ত কথা শোনার জন্য। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে রাজধানীর মোয়াখালী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দিবাগত রাত 11:15টার দিকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায় 2015 সালে খিলগাঁও থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ বর্তমান ও সাবেক 13 পুলিশ কর্মকর্তাকে আসামি করে খিলগাঁও থানায় মামলা করা হয়। সেই মামলাতেই গ্রেফতার হন আসাদুজ্জামান মিয়া। গত 3 সেপ্টেম্বর খিলগাঁও থানায় এ মামলা করেন নিহত জনির বাবা ইয়াকুব আলী। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী ফ্যাসিবাদী রয়েছে, তারা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে চায় বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলনে তিনি একথা বলেন। বিচার বিভাগ সহ সকল সেক্টরে আওয়ামী ফ্যাসিবাদীদের খুঁজে বের করে অপসারণের দাবি জানান এই জামায়াত নেতা। এছাড়া বর্তমান শিক্ষা ব্যবস্থা বাতিল করে নতুন করে তৈরি করার দাবি জানিয়ে গোলাম পরোয়ার বলেন, ফ্যাসিবাদী সরকার শিক্ষা ব্যবস্থার এতটাই ক্ষতি করেছে যে শিক্ষার্থীরা তো ধ্বংস হয়েছেই, শিক্ষকদেরও চরিত্র নৈতিকতা ধ্বংস করা হয়েছে।
রাষ্ট্রের রন্ধে রন্ধে আওয়ামী ফ্যাসিবাদী যুগের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘাটতি বলে বসে আছে। তারা শিক্ষায়, অর্থনীতিতে, জুডিশিয়ারিতে, অ্যাডমিনিস্ট্রেশনে সেখানে বসে তারা আবার সেই আওয়ামী ফ্যাসিবাদী যুগে এই দেশকে নিয়ে যাওয়ার জন্য তারা চক্রান্ত করছে। প্রত্যেকটি মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টারা আছেন, আপনারা শনাক্ত করুন, সার্চ করুন গুরুত্বপূর্ণ কি পয়েন্ট আপনারা কাদেরকে বসিয়েছেন। সেখানে বসে এখনো তারা কিন্তু আমাদের আদর্শ মূল্যবোধের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এক বছরের মধ্যেই ঘুরে দাঁড়াতে চায় শরিয়া ভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। গ্রাহকদের আস্থা ও সেবার মান বাড়াতে আরও উদ্যমী ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ব্যাংকের নতুন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান জানিয়েছেন, খেলাপি ঋণ ও পাচার হওয়া সম্পদ উদ্ধারে কার্যক্রম চালাচ্ছেন তারা। শারফুল আলমের রিপোর্ট। আর্থিক খাতে তৃতীয় প্রজন্মের শরিয়া ভিত্তিক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ইসলাম মুক্ত ব্যাংকটিতে নতুন পরিচালনা পর্ষদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সব বাধা পেরিয়ে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এসব উদ্যোগে আবারও গতি পাচ্ছে সেখানে। শরিয়া ভিত্তিক ধারণার অন্যতম প্রধান উদ্যোক্তা ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান এখন এই ব্যাংকের নতুন চেয়ারম্যান। দেশি বিদেশি অভিজ্ঞতা ও কৌশলকে কাজে লাগিয়ে ব্যাংকটিকে ধাপে ধাপে এগিয়ে নিতে চান তিনি। জনগণকে আশ্বস্ত করতে চাই, খুব অতি দ্রুত ফার্স্ট সিকিউরিটি ব্যাংক একটি ইতিবাচক অবস্থান অর্জন করবে। এই ব্যাংকটা একটা শক্তিশালী ভিত্তি অর্জন করবে। এটার জন্য যা যা করা দরকার আমরা নিবিড়ভাবে প্রতিটি জিনিস আমরা দেখছি। এক বছর পরে তখন আপনি এটাকে একটা ব্যতিক্রমী ব্যাংক হিসেবে ইনশাল্লাহ দেখতে পাবেন। আমরা বলে দিয়েছি শরিয়ার ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না, গ্রাহক সেবার দিক থেকে কোনো ছাড় দেব না। সারা দেশে 200-ও বেশি শাখায় আর্থিক সেবা দিয়ে যাচ্ছেন 6,500 কর্মী। 20 লাখ গ্রাহকের ব্যাংকটিতে আমানত এতদিন ছিল 200 মানুষের কাছে, যার বেশিরভাগই ঋণ খেলাপি। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব ঋণ আদায়ে তৎপর ব্যাংকটি। দুষ্ট মানুষ যারা আমাদের সাথে ঘটনাক্রমে যাদের সাথে জড়িয়ে গেছি আমরা, তিনি যত বড় ব্যবসায়ী হন না কেন, তিনি আমার টাকা দেবেন না আর আমার ব্যাংক দুরবস্থায় পড়বে, এটা আমরা টলারেট করব না। আমাদের নিয়মাচারের মধ্যে যে সমস্ত জামানতের ব্যাপার যতটুকু আছে এটার ভিত্তিতে আমরা পদক্ষেপ নেব। এর বাইরে অনেক পদক্ষেপ আছে, আমরা আইন মন্ত্রণালয়ের সাথে দেখব, আমরা কোর্টের মাধ্যমে দেখব, সামাজিকভাবে দেখব। রেমিটেন্স সংগ্রহ বাড়াতে সব শাখায় বিশেষায়িত প্রবাসী সেবা ডেস্ক চালু করতে যাচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। পার্টেক্স খেলার খবর। দলীয় ও রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন গড়ার অঙ্গীকার করলেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। এ উপলক্ষে রাজধানীর এক হোটেলে মতবিনিময় অনুষ্ঠানে বিভিন্ন জেলা ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা এই অঙ্গীকারের কথা বলেন। তাছাড়া বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের পদে থেকে যাওয়া সম্পর্কে তারা বলেন, ফুটবলের প্রতি কোনো ভালোবাসা থাকলে নিজে থেকেই তিনি সরে যেতেন। আরো জানাচ্ছেন পরাগারমান। ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা জবাবদিহিতে ফেরাতে আন্দোলন চলছে ফেডারেশনের ভেতরে বাহিরে। ইতিমধ্যেই একযোগে 42টি ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থার সভাপতিকে অব্যাহতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এমনি সময়ে নিজেদের করণীয় বিষয় নিয়ে আলোচনা সভার আয়োজন করেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। আলোচনা সভায় দলীয় ও রাজনীতি মুক্ত একটি ক্রীড়াঙ্গন প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়। সাফ জয়ী অধিনায়ক আমিনুল হক বলেন, এজন্য সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে। আমরা চাই যে আওয়ামী লীগ গত 17 বছরে যে ভুল করেছে, আমরা এরকম কোনো ভুল করতে চাই না। কারণ আমরা বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের জন্ম হোক সেটা দেখতে চাই না। আমরা চাই সুন্দর একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হোক এবং রাজনৈতিকরণ মুক্ত এবং দলীয়করণ মুক্ত ক্রীড়াঙ্গন আমরা দেখতে চাই। এদিকে বাংলাদেশ ফুটবল উন্নয়ন পরিষদের ব্যানারে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনকে অবাঞ্ছিত করার আলটিমেটাম দিয়েছিলেন এইসব ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়রা। বেঁধে দেওয়ার সময় কাজী সালাউদ্দিন পদত্যাগ করেননি। সত্যিকার অর্থে স্পোর্টস লাভার হতো, স্পোর্টসের প্রতি তার যদি থাকতো তাহলে সে রিজাইন করতো। আমরা যেহেতু এখানে ফুটবলের যেহেতু ফিফার একটা এখানে অংশগ্রহণ আছে, আমরা এমন কোন স্টেপ নিতে চাই না যাতে আমাদের উপরে দোষ আসে যে আমরা ক্রীড়াঙ্গনে স্থবিরতা নিয়ে আসছি।
বা ফুটবলের উপরে কোনো কিছু নিয়ে আসছি। আমাদের কারণে ফুটবলের নির্বাচন বা ফুটবল ফেডারেশনের কোনো ক্ষতি হোক সেটা আমরা চাই না। ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনে প্রার্থী মনোনয়নের ব্যাপারেও আলোচনা হয় সভায়। সেই বিষয়ে আপনারা পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। এবং যে শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রাষ্ট্র সংস্কারে বিশেষ কমিশন, দেশের 6 বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে অংশ নেওয়ার আহ্বান। স্বৈরাচারের প্রেতাত্মারা দেশে এখনো সক্রিয়, মানুষের জন্য কাজ করবে এমন সরকার দরকার বললেন তারেক রহমান। অভিযোগের ভিত্তিতে 8 জেলার নতুন ডিসি প্রত্যাহার, 4 জন বদলি। সচিবালয়ে আন্দোলন হট্টগোলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।